এ পর্যায়ে আমরা আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যাচ্ছি। আমাদের সহকর্মী লাভলি বিথি অপেক্ষা করছেন আমাদের জন্য। বিথি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহর সেটি পৌঁছে যাবে ইসিতে, এবং যেমনটি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে ইতিমধ্যে অনলাইনেও তো ফর্ম পূরণ করেছেন তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান। আপনি আমাদেরকে জানাবেন এরপরে এখানে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? লিস্টে অনলাইনে যেহেতু আবেদন করা হয়ে গেছে, এরপর তারেক রহমান এবং জাইমা রহমান আসবে এবং এখানে আসার পর আইরিশ স্ক্যান করবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে, অর্থাৎ বায়োমেট্রিক নেবে। মূল কাজ হচ্ছে এগুলো শেষ হয়ে যাওয়ার পর তারেক রহমান ও জাইমা রহমানের এখানকার কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ তিনি নিবন্ধন করে ফেলেছেন। নিবন্ধন করার পর তারপর যে প্রক্রিয়াটা হয়, যে ডেটা সার্ভারে একটি নাম্বার তৈরি হয়, জেনারেট হয়। সেই নাম্বারটি জেনারেট হতে 7 ঘন্টা থেকে আরও বেশিও লাগতে পারে, এবং নাম্বারটি জেনারেট হওয়ার সাথে সাথে এনআইডি জেনারেট হয়ে যায়। তার মানে হচ্ছে তিনি 24 ঘন্টার মধ্যে এনআইডি তিনি পেয়ে যাবেন, তবে ভোটার হয়ে যাবেন। কিন্তু তিনি যদি ভোট দিতে চান, সেক্ষেত্রে যেহেতু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে, তার মানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাকে আবেদন করতে হবে। আর এইখানে যে নাম্বারটি, সেই নাম্বারটি জেনারেট করতে সময় লাগে। তার কারণ হচ্ছে যে প্রায় 12,72,00,000 মতো ভোটার। এই প্রত্যেকটি ভোটারের যে নাম্বার আছে, সেই নাম্বারটি কম্পিউটার চেক করবে যে কোনো নাম্বার সাথে মিল আছে কিনা। যখনই কোনো একটি ইউনিক নাম্বার পাবে, এর বাইরে গিয়ে তখনই তারেক রহমানের জন্য ভোটার নাম্বারটি দেওয়া হবে। মূলত এই কারণে একটু সময় বেশি লাগে। আর তারপর তো হচ্ছে যে কমিশন অনুমোদন দিলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তারপর তিনি ভোট দিতে পারবেন। একটি বিষয় হচ্ছে যে একটু যদি আমি জানিয়ে রাখি, পটভূমিতে যাই, সেটি হলো যে তারেক রহমান 2008-এর আগেও কিন্তু ভোটার ছিলেন, যদিও তখন ফিঙ্গার স্ক্যান করে ভোটার বা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়নি। তারপর যখন 2007 সালে তিনি আটক হলেন এবং 2008 সালে মুক্তি পাওয়ার পর হচ্ছে চিকিৎসার জন্য লন্ডন চলে গেলেন। তারপর তো সপরিবার লন্ডন যাওয়ার পর সেখানে এসে এরপর আর আসেনি। 2008 সালে নির্বাচন কমিশন, তৎকালীন নির্বাচন কমিশন অর্থাৎ হুদা কমিশন আমরা যাকে বলি, হুদা কমিশন ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করে, যেখানে ফিঙ্গার নেওয়া হয়, বায়োমেট্রিক করা হয়, রেটিনা স্ক্যান করা হয়। সুতরাং দেশের বাইরে থাকার কারণে তারেক রহমান ভোটার হতে পারেননি। এখন তিনি এসেছেন। নর্মালি যদি আমরা আইন অনুযায়ী যাই, সেক্ষেত্রে তফসিল ঘোষণার পরে সাধারণত কেউ ভোটার হতে পারেন না। তবে একটি আইনও আছে, ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের আবার সেই ক্ষমতা দেয়া আছে। নির্বাচন কমিশন যদি চান তাহলে ভোটের আগের দিনেও কিন্তু ভোটার করতে পারেন। সেক্ষেত্রে সেই ভোটার, যদি আমরা এখনের একটু উদাহরণ দিই, যে কেউ একজন আবেদন করলো যে সে ভোটারের জন্য, সে ভোটার হলে সেক্ষেত্রে তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। তার কারণ হচ্ছে অলরেডি ভোটার তালিকা প্রণয়ন হয়ে গেছে। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে যে বিষয়টি হবে, নির্বাচন কমিশন থেকে নির্দিষ্ট সময়সীমা দিয়েছিল 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 হবে। তার মানে অনেকেই এখন প্রশ্ন করছেন যে তারেক রহমান যদি এখন ভোটার হতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? এটা কি আসলে একজনের জন্য একজন নিয়ম কেন? সেই জায়গাটি আমি স্পষ্ট করে ব্যাখ্যা করছি। বিষয়টি কিন্তু সবার জন্যই সমান, তারেক রহমানের জন্য সমান। 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 হবে, তারা যদি এখনও আবেদন করে, সেক্ষেত্রে তাকে ভোটার করতে পারবে। তার মানে দাঁড়াচ্ছে যে যেহেতু তারেক রহমান প্রার্থীও হবেন, সেক্ষেত্রে তাকে ভোটার আবেদন করার পর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নিয়েছে, তারেক রহমানকে ভোটার করা হবে। এবং 29 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। যেহেতু তারেক রহমানের এখনও কোনো ভোটার নম্বর নেই, মনোনয়নপত্র তুলতে গেলে একটি ভোটার নম্বরের প্রয়োজন হয়। সুতরাং সেই ভোটার নম্বরটিও তিনি পেয়ে যাবেন আগামী 24 ঘন্টার মধ্যে, এনআইডি কার্ড হাতে পেয়ে যাবেন। আর তারপরই তিনি মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। অর্থাৎ এটি অবশ্যই তারেক রহমান দেশে এসেছেন, সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি আগ্রহ কাজ করছে। অনেকে দেখলাম আশেপাশে বেশ কিছু মানুষ জড়ো হয়েছিল।